দেখো ইন্ডিয়ান ফুটবলে যা ঘটছে মানে তার জন্য পপকর্ন নিয়ে বসতেই পারো। না, আমার ভিডিও দেখার জন্য পপকর্ন নিয়ে বসার দরকার নেই, কারণ আমি 7-8 দিন আগেই কথা দিয়েছিলাম যে আনোয়ার আলীর যে ম্যাটার চলছে সেখানে আমি এর পরে আর কোনো ধরনের ওপিনিয়ন শেয়ার করব না। বাট হ্যাঁ, যদি কোনো মিডিয়াতে কোনো বিগ ব্রেকিং আসে নিশ্চিতভাবেই সেটা শেয়ার করব। ওপিনিয়ন দেওয়ার দায়িত্ব তোমাদের, আজকেও ঠিক তাই করব। কিন্তু তার পাশাপাশি আরও বড় বড় ব্যাপার রয়েছে, অনেক বড় ব্যাপার রয়েছে, সব কিছু নিয়ে কথা বলবো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভীষণ বড় খবর। প্রথম যে ব্যাপারটা রয়েছে সেটা অবশ্যই দ্য বিগ ব্রেকিং থিং, যেটার জন্য এতদিন ধরে আমাদের ওয়েটিং ছিল যে কবে আসবে, কবে সেই দিনটা আমাদের সামনে আসবে যে আমরা নতুন ইন্ডিয়ান কোচ দেখতে পাবো। এবং এখানে খুব ফ্র্যাঙ্কলি বলা ভালো যে দুটো নাম কিন্তু ফাইনালি শর্টলিস্টেড হয়ে মিটিংয়ের টেবিলে এসে হাজির হয়েছিল যে এই দুটো নামের মধ্যে কোনো একটা নামকে ফাইনাল করতে হবে। আমরা সবাই জানি সেই দুটো নাম কি। এক, অ্যান্তোনিও লোপেজ হাভাস। দুই, ম্যানুয়েল মার্কোস রোকা বা ইনশর্ট মানোলো রোকা। অ্যান্তোনিও লোপেজ হাভাস, তার একটা ভাস্ট কেরিয়ার রয়েছে কোচিং লাইফে, যেখানে তার সব থেকে নোটেবল যে জায়গাটাকে মনে করা হয় তার কোচিং কেরিয়ারে, যে বলিভিয়ার মতো একটা দেশকে তিনি 1997 সালের কোপা আমেরিকার ফাইনালে নিয়ে চলে গিয়েছিলেন এবং সেখানে মাইটি ব্রাজিলের কাছে তিনি 3-1 গোলে হেরেছিলেন। এটা তার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস পর্বে 1997তেই এই বলিভিয়া টিমকে নিয়ে তিনি আর্জেন্টিনার মতো টিমকে হারিয়েছিলেন। উরুগুয়েকে কোপা আমেরিকাতে হারিয়েছিলেন, উরুগুয়েকে তিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসে হারিয়েছিলেন। তার পাশাপাশি লা লিগাতে তার কোচিংয়ের ভাস্ট এক্সপিরিয়েন্স ছিল, যেখানে ভ্যালেন্সিয়া থেকে শুরু করে সেল্টা ডি ভিগো বহু ক্লাবের হয়ে তিনি কিন্তু কোচিং করিয়েছেন। দেশে বিদেশে তার কোচিং করানোর এক্সপিরিয়েন্সটা হিউজ। প্লেয়িং ক্যারিয়ারে তিনি বেশ কিছু ভালো ভালো ক্লাবেও খেলেছেন। এবং ইন্ডিয়ান ফুটবলে তিনি প্রথম পা রেখেছিলেন 2014 সালে। সেখানে এসে প্রথমবারই তিনি অ্যাটলেটিকো দি কলকাতা তৎকালীন তাদের তিনি চ্যাম্পিয়ন করেছিলেন। এবং তারপর আরও একটা সিজন কাটিয়ে ফেলার পর তিনি চলে যান এফসি পুনে সিটিতে। সেখানে তার জার্নি খুব একটা ভালো হয়নি। তারপর তিনি একটা ছোট্ট বিরতি নেন, সেই বিরতির পর আবার তিনি ফিরে আসেন। তিনি দায়িত্ব নেন এটিকের। এটিকে তিনি দায়িত্ব নিয়েই চ্যাম্পিয়ন করেন এবং তারপর এটিকে মোহনবাগান। তারপর সেখান থেকে আবারও তার একটা ছোট্ট বিরতি, সেই বিরতি কাটিয়ে ফিরে এসে মোহনবাগান, ততদিনে নতুন নামে মোহনবাগান সুপার জায়েন্ট, এবং তাদেরকে প্রথমবারের মতো আইএসএল লিগ শিল্ড দেওয়া। অর্থাৎ কোচিং কেরিয়ারে মোটামুটি একদম টপ লেভেল থেকে আমাদের ইন্ডিয়ান লেভেল অবধি তার কিন্তু এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে ব্যাপ্তি ছড়িয়েছিল। অপরদিকে আরেকটা নামকে না, ম্যানুয়েল মার্কোস রোকা, যার মোটামুটি পুরো কেরিয়ারটা কোচিংয়ের ক্ষেত্রে কেটেছে কিন্তু স্পেনে, যেখানে তার সব থেকে হাই প্রোফাইল কাজ ছিল লাস পামাসের হয়ে কোচিং করানো। এবং তিনি ইন্ডিয়াতে এসেছিলেন 2020 সালে। এটাও খুব ইন্টারেস্টিং একটা তার জার্নি ছিল, কারণ হায়দ্রাবাদ এফসি কিন্তু কোচ নিয়োগ করেছিল তার আগে তাদের ডিরেক্টর হয়ে থাকা অ্যালবার্তো রোকাকে। অ্যালবার্তো রোকা তিনি বেঙ্গালুরু এফসিকে নতুনভাবে চিনিয়েছিলেন আমাদের কাছে। তারপর তিনি দায়িত্ব নেন হায়দ্রাবাদ এফসির এবং স্পোর্টিং ডিরেক্টর হিসেবে। পরে তাকে 2020-তে কোচ করে দেওয়া হয়। কিন্তু এখানে তার লাইফে একটা আবারও বড় মোড় আসে। তিনি বার্সেলোনার কোচিং স্টাফে আবারও ফিরে যাওয়ার ডাক পান রোনাল্ড কোম্যানের হাত ধরে, যেটা তিনি এর আগে ফ্র্যাঙ্ক রাইকার্ডের সিস্টেমেও তিনি ছিলেন। তো সেই ডাকটা তিনি কখনোই অবহেলা করতে পারতেন না। তিনি চলে যান স্পেনে বার্সেলোনার দায়িত্ব নিতে, এবং অবশ্যই তার পরিবর্তে তিনিই বেছে দেন এমন একজন মানুষকে যাকে আমরা অন্তত এই লাস্ট 4-5টা সিজন সেলিব্রেট করছি। ম্যানুয়েল মার্কোস রোকা, তার সাজেশনেই হায়দ্রাবাদ এফসিতে নতুন কোচ হয়ে তিনি আসেন। প্রথম সিজনটা খুব একটা ভালো যায়নি। তিনি টিমটাকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষার রাস্তাতে হাঁটেন। প্রচুর ইয়াং ফুটবলার তার হাত ধরে উঠে আসে। পরবর্তী সিজনটা আসে তার আইএসএল কেরিয়ারের সব থেকে সেরা সিজন, কারণ সেই 2021-22 সিজনে আইএসএল কাপ জেতে হায়দ্রাবাদ এফসি। এবং এই সিজনটাই নোটেবেলি ছিল আমাদের ইন্ডিয়ান ফুটবলের লাস্ট সিজন, যেখানে আইএসএল যারা কাপ জিততো তাদের আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হতো। যারা আইএসএল লিগ শিল্ড জিততো তারা শুধুমাত্র লিগ শিল্ড উইনার হিসেবে গণ্য হতো। এবং এটা তার কেরিয়ারে, এই ইন্ডিয়ান ফুটবলের কেরিয়ারে সব থেকে রিমার্কেবল সিজন ছিল। তারপর তিনি আবারও পরের সিজনটা 22-23-এ থেকে যান হায়দ্রাবাদ এফসিতে। সেখানেও খুব ভালোভাবে তিনি সিজন শেষ করেন, সেমিফাইনাল অবধি টিমকে রিচ করান। কিন্তু পরের সিজনে তিনি দেখেন যে হায়দ্রাবাদের অবস্থা ডামাডোল এবং তিনি চলে যান এফসি গোয়াতে।
এফসি গোয়াতে লাস্ট সিজনটা একটা সময় অবধি ফেভারিট হিসেবে তিনি রান করেছিলেন, কিন্তু পরে জাস্ট একটা ম্যাচের ধাক্কা এবং সেখান থেকে পরপর হারতে হারতে টিম কিন্তু একদম পেছনের দিকে চলে যায় এবং লিগ শিল্ড জেতার যে স্বপ্ন তার সেটা কিন্তু বহু দূরেই থেমে যায়। এবার আসে এই সিজন পর্ব এবং এখানে শুরু থেকেই ধরে নেওয়া হচ্ছিল যে তিনি এফসি গোয়ার দায়িত্বে পুরোপুরি থাকবেন, কিন্তু না, এখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল যে আমরা নতুন কোচ হিসাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্স হওয়া কোনো একজনকে দেখতে চলেছি। অ্যান্তোনিও লোপেজ হাবাস কেন নন, হয়তো কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল যেটা হয়তো ম্যাচ করেনি, কিন্তু তিনি পুরোপুরি প্রবাবিলিটি জায়গাতে 50-50-তে ছিলেন। এবং ম্যানুয়েল মার্কোস রোকা এখানে দাঁড়িয়ে 2024-এ, বিশেষ করে 2024-25 পুরো সিজনটা জুড়ে তিনি এফসি গোয়ার দায়িত্বেও থাকবেন, তিনি ভারতীয় জাতীয় দলের দায়িত্বেও থাকবেন। এখানে অনেকে প্রশ্ন তুলতে পারে যে এই ধরনের ডিসিশন কেন। তিনি তেমনই করতে পারতেন যে এফসি গোয়ার দায়িত্ব তিনি ছেড়ে বেরিয়ে আসতে পারতেন, অবভিয়াসলি পারতেন, কিন্তু এখানে একটা কথা মাথায় রাখা দরকার যে তিনি এফসি গোয়াকে অনেক আগে প্রমিস করেছেন গোটা সিজনে যা পারফরমেন্স হবে তার দায়িত্ব সব কিছু রয়েছে। তার কথা মাফিক টিম গঠন শুরু হয়েছিল, এখনও অবধি সেটা চলছে, কিছু ক্ষেত্রে বাকি রয়েছে ডোমেস্টিক সিগনেচার, সেগুলো হয়ে যাবে। এই জায়গাতে তিনি যদি টিমকে ছেড়ে বেরিয়ে যেতেন টিমের একটা ভীষণ বড় ধাক্কা লাগতো, নতুন কোচ যে আসতো তার কোথাও মানিয়ে নিতে বা একদম এই সেট আপটার সাথে কাজ করতে হয়তো একটা অসুবিধা হতো। ন্যাশনাল টিমের ক্ষেত্রে একটা বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের রিজন আসতে পারে সামনে, অনেকে মনে করছে। আমার মনে হয় যে অতীতে এমন কিছু এক্সাম্পল আমাদের সামনে রয়েছে যেগুলো সামনে আনলে বা যেগুলো আজকে আলোচনার স্তরে ছিল, যে এই এক্সাম্পল কিন্তু আমাদের সামনে রয়েছে, উই ক্যান ডু সো। যেখানে স্যার অ্যালেক্স ফার্গুসন থেকে শুরু করে গাস হেডিং থেকে শুরু করে বহু নাম কিন্তু রয়েছে যারা অতীতে একটা ন্যাশনাল টিমের দায়িত্ব যেমন পালন করেছেন, তার পাশাপাশি আরও একটা পপুলার ক্লাবের দায়িত্বও কিন্তু পালন করেছেন। এবং যদি খুব কাছাকাছি কোনো এক্সাম্পল দিতে হয় তাহলে বাংলাদেশের এক্সাম্পল দেওয়া যেতে পারে, হয়তো সেটা খুব একটা আমাদের জন্য ঠিক ভুল এক্সাম্পল হবে কি না সেটা বিচার্য বিষয়, কিন্তু সেখানেও অস্কার ব্রুজোকে আমরা দেখেছিলাম বসুন্ধরা কিংসের দায়িত্বের পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে প্রশ্ন অনেকে তুলছে সেটা অতীতে দেখা গেছে যে বহু দিকপাল কোচরা, আমি অস্কার ব্রুজোর কথা বলছি না, লেজেন্ডারি কিছু কোচ রয়েছেন, তারা কিন্তু খুব সমান দক্ষতার সাথে একই দেশের একটা ক্লাবের সাথে আরও একটা ন্যাশনাল টিম, সেই দেশেরই ন্যাশনাল টিমের দায়িত্ব তারা পালন করছেন। অর্থাৎ এখানে দাঁড়িয়ে যদি ম্যানুয়েল মার্কোস রোকা, যাকে আমরা দেখছি যে লাস্ট 4 বছর ধরে তিনি প্লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে বহু প্লেয়ার রয়েছে যারা হায়দ্রাবাদের ওই সিস্টেমটা থেকে উঠেছিল এবং আইএসএলের বহু টিমে খেলছে এবং তারা ট্রফি জিতছে, কেউ শিল্ড জিতছে, কেউ কাপ জিতছে, কেউ ডুরান্ড, কেউ সুপার কাপ, প্রত্যেকে কিন্তু ট্রফি জেতার মধ্যে রয়েছে এবং তাদের আলাদা কোয়ালিটিতে আমরা আজকের দিনে দেখি, তাদেরকে নিয়ে ফ্যানরা সেলিব্রেট করে। কিন্তু তার আগে অবধি খুব বেশি তাদের এই প্লেয়ারদেরকে কিন্তু অনেকে চিনত না, তিনি সেই জায়গাটা তৈরি করেছিলেন। অর্থাৎ প্লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার যে একটা আলাদা দক্ষতা রয়েছে এটা আমরা জানি। আর অ্যান্তোনিও লোপেজ হাবাস কোথায় আলাদা, তিনি তার যে এক্সপিরিয়েন্স রয়েছে, তার সিনিয়রিটি যে ব্যাপারটা রয়েছে এবং ইন্ডিয়ান ফুটবলকে তিনি 10 বছর ধরে দেখছেন, এই যে একটা প্লাস পয়েন্ট, এটা তার ক্ষেত্রে কাজে লাগতো। আবারও বলছি, কিছু হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনসের জন্য হাবাস তিনি ফাইনালি ন্যাশনাল টিমের কোচ হলেন ম্যানুয়েল মার্কোস রোকা, যেটা আমাদেরকে ভীষণভাবে খুশি করেছে। এবং আমার ভিডিও যারা 4 বছর ধরে দেখছে তারা জানে যে হাউ মাচ রেসপেক্টফুল দিস পারসন টু মি পার্সোনালি। এই মানুষটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি, ভালোবাসি, অ্যান্ড বলতে আমার অন্তত পার্সোনালি দ্বিধা নেই যে আমি 4 বছরে যত কোচ ইন্ডিয়ান ফুটবল সিস্টেমে দেখেছি, কাউকে ছোট না করে, আমার কাছে উনি বেস্ট এবং সেই জায়গাতে তিনি দায়িত্ব নিচ্ছেন। আমার পার্সোনালি মনে হয় না যে কোথাও টার্মস অ্যান্ড কন্ডিশনসের ক্ষেত্রে যা কিছু ব্যাপার রয়েছে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দিকে রিচ করে যাবে। তিনি এতদিন ধরে ইন্ডিয়ান সয়েলে ফুটবলটাকে দেখছেন, অনেক প্লেয়ারকে তিনি হাতে তালুর মতো চেনেন, অনেক প্লেয়ারকে তিনি রীতিমতো মানুষ করেছেন, তাদের থেকে বেস্ট খেলাটা তিনি হয়তো বার করে আনতে পারবেন। এবং এখানে বলে রাখা ভালো যে শুধুমাত্র এই 2024-25 সিজনেই কিন্তু এই কন্ট্রাক্টটা থাকছে যে তিনি দুটো জায়গাতে কোচ থাকতে পারবেন। 25-26 থেকে কিন্তু তিনি পাকাপাকি আমাদের জাতীয় দলেরই কোচ থাকবেন এবং 26-27 সিজন অবধি তার সাথে কন্ট্রাক্ট রয়েছে, 3 বছরের একটা কন্ট্রাক্ট রয়েছে। এবং সেই 3 বছরের মধ্যে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, আমরা ভালো কিছু করতে পারবো, কারণ যেটা সবচেয়ে বড় স্বপ্ন ছিল সেখান থেকে তো অনেক দূরে আমরা থেমে গেছি বলা চলে। সামনে 2027-এর এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে, সেখানে আমাদেরকে ভীষণভাবে ভালো খেলতে হবে, সেই জায়গাতে রিচ করতে হবে। এবং আমার অন্তত পার্সোনালি বিশ্বাস রয়েছে, বা আমার মতো
কোটি কোটি ভারতীয় ফুটবল ফ্যানেদের বিশ্বাস রয়েছে যে ম্যানুয়েল মার্কোস রোকা তিনি আমাদের প্লেয়ারদেরকে নিয়ে ভালো কিছু করতে পারবেন, সামনের দিকে ভীষণভাবে তিনি ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। দেখা যাক, বাকি সময় পড়ে রয়েছে, বাকি কথা তখন বলা যাবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে, কারণ এই বিষয়টা হিন্ট আকারে সামনে এসেছে কিন্তু অনেকের কাছে ক্লিয়ার হয়নি। সেই রিলেটেড মেসেজ বা কমেন্টস এখনও অবধি আসে যে ম্যাকলারেনের বিষয় কী, ম্যাকলারেন কি মোহনবাগানে সই করেছে? বহুদিন আগেই এই ব্যাপারটা ডিসক্লোজ হয়ে গেছিলো যে ম্যাকলারেন সই করে ফেলেছে, অনেক দিন আগে, বহু মাস আগে এই বিষয় ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড থিং হচ্ছে ম্যাকলারেনের কি সমস্ত রকম পেপারস, ইন্টারন্যাশনাল ট্রান্সফার যা কিছু রয়েছে কমপ্লিট, বহুদিন আগে কমপ্লিট। এবার বিষয় হচ্ছে যে তাহলে তার অ্যানাউন্সমেন্ট আসছে না কেন? কারণ একটা স্পেশাল ডে, এবং এই স্পেশাল ডেটা দুদিক থেকে মিলে গেছে। 29 জুলাই মোহনবাগানে আছে মোহনবাগান দিবস, 29 জুলাই জেমি ম্যাকলারেনের বার্থডে। তো সেই দিনকেই কিন্তু অস্ট্রেলিয়ান লিগের গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, তাকে মোহনবাগান নিয়ে আসছে, সমর্থকদের সামনে আনভেল করা হবে, তার অ্যানাউন্সমেন্ট করা হবে, এবং তার আগেই কিন্তু জেমি ম্যাকলারেন অবশ্যই কলকাতায় পা দিয়ে দিচ্ছে, বাকি বিদেশি প্লেয়াররাও পা দিয়ে দেবে, এবং অবশ্যই কোচ তার কিন্তু এই মোহনবাগান ডের আগের দিনকে, মানে যেই দিনকে ধরা চলে যে তিনি প্লেয়ারদের সাথে মিট অ্যান্ড গ্রিট সেশনটা রেখেছেন, সেই দিনকে তারপরে একটা প্রেস কনফারেন্সের আয়োজন কিন্তু মোহনবাগানের থেকে হবে, অ্যান্ড সেখানে অনেক কিছু বিষয় আমরা জানতে পারবো। আর এখনও অবধি টিম বিল্ডিং কিন্তু প্রসেস বাকি রয়েছে, এই বিষয়গুলো অনেকের জানার ছিল, আমি ছোট্ট করে ক্লিয়ার করে দিলাম। নাও লাস্ট বিষয়টা হচ্ছে আনোয়ার আলীর ম্যাটার। দেখো, আমি 7-8 দিন আগে কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানিয়েছিলাম, ভিডিও করে জানিয়েছিলাম যে এই বিষয়টাতে আমি আর ফার্দার কথা বলতে চাই না আনটিল অ্যান্ড আনলেস যদি না কোনো বিগ ব্রেকিং বেরিয়ে আসে। বিগ ব্রেকিং বেরিয়েছে, কালকে খেলনামের তরফ থেকে একটা রিপোর্ট আমাদের সামনে নিয়ে আসা হয়। খেলনাও বা যে রিপোর্টটা করেছে আশিস নেগি, ইন্ডিয়ান ফুটবলে ভীষণভাবে একটা পরিচিত নাম, এবং ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যে ধরনের জার্নালিস্টদেরকে আমরা রিলাই করি, যাদের কোনো ওয়ার্ডস বা যাদের কোনো রিপোর্টস আমাদের কাছে, ফুটবল ফ্যানেদের কাছে ম্যাটার করে, তাদের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য টপ নাম হচ্ছে এই আশিস নেগি, যে শুধুমাত্র এই ধরনের নর্মাল রিপোর্টিং না, ইন্ডিয়ান ফুটবল টিমের সাথে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করে, জুনিয়র টিমের সাথে ট্রাভেল করে, সেখান থেকে গ্রাউন্ড রিপোর্ট আমাদের কাছে পৌঁছে দেয়। সেই মিডিয়া যখন একটা রিপোর্ট করছে এবং 2-3টে নতুন জিনিস আমাদের সামনে নিয়ে আসছে, তখন তার কিন্তু একটা গুরুত্ব থাকে। এবার এখানে মনে রাখা দরকার যে এটা হচ্ছে একটা পক্ষের ব্যাপার, যে একটা মিডিয়া সে কোথা থেকেও কিছু ইনফরমেশনস পেয়েছে, নিশ্চয়ই তার কাছে লিগাল ডকুমেন্টস রয়েছে, তারপরেই তারা সেই রিপোর্ট করতে পারছে। অবশ্যই পাল্টা যারা রয়েছে, যাদের বিরুদ্ধে বলা হচ্ছে বা যাদের হয়েও বলা হচ্ছে, তাদেরও কিন্তু হাতে লিগাল ডকুমেন্টস থাকবে, এবং সেখান থেকে উল্টো দিক থেকে হুঙ্কার এসেছে যে দেখে নেওয়া হবে। যা কিছু ব্যাপার রয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই, কোনো ওপিনিয়ন দিতে আমি আসিনি। আবারও বলছি, আমি একটা সিঙ্গেল ওপিনিয়ন এই রিলেটেড দেবো না, পুরো ব্যাপারটাকে আমি শেয়ার করব, ভিডিও শেষ করব। ওপিনিয়ন অবশ্যই তোমরা দেবে, তোমাদের যা যা ওপিনিয়নস রয়েছে এই ম্যাটারের ওপর। আমি ওপিনিয়নে যেতে চাই না, যাবও না। সাবজুডিশিয়াল ম্যাটার, লিগাল ম্যাটার, সেখানে ওপিনিয়ন দেওয়াটা ভীষণভাবে বোকামি হবে। দেখো, ফার্স্ট অফ অল যেটা খেলনামের রিপোর্ট বেরিয়েছিল, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় যে একটা কন্ট্রোভার্সিয়াল লোন ডিল, এইভাবেই কিন্তু রিপোর্টটা স্টার্ট হয়, এবং সেই লোন ডিল আপাতত আনোয়ার আলী সে কিন্তু টার্মিনেট করে বেরিয়ে যেতে চাইছে। মোহনবাগান এখনও অবধি তাকে এনওসি দেয়নি, এবং এখানে যেটা মেজর পয়েন্ট কালকে শেয়ার করা হয়, যে চুক্তির অ্যামাউন্ট 11 কোটি আনোয়ার আলী, দিল্লি এফসি এবং মোহনবাগানের মধ্যে, তার মধ্যে 2 কোটি যে লোন ফি, সেটা নাকি মোহনবাগান অলরেডি এপ্রিল 2023-এ দিল্লিকে পে করে দিয়েছে। সত্যি মিথ্যে একমাত্র দিল্লি এটা আমাদের সামনে এনে প্রুভ করতে পারবে, ডিনাই বা অ্যাকসেপ্ট হোয়াট এভার তাদের কাছে যা লিগাল ডকুমেন্টস রয়েছে সেই দিয়ে তারা করতে পারবে। আমাদের কাছে মিনস আমরা পরে জানতে পারবো, তার আগে পিএসসি, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তারা এটাকে দেখে নেবে যে এর মধ্যে কতটা ঠিক ভুল কী রয়েছে। সেকেন্ড থিং হচ্ছে, আনোয়ার আলীর প্রথম বছরের স্যালারি হচ্ছে 1.5 কোটি টাকা, আর পরের 3 বছরের স্যালারি হচ্ছে 2.5 crore, মানে 2.5 কোটি টাকা। 3 বছরে 7.5, আর প্রথম বছরে 1.5 আর 2 হচ্ছে লোন ফি, টোটাল 11 কোটির যে চুক্তি, এটা আমরা জানুয়ারি 2023-এ মার্কাসের যে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট ছিল সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম। এবং এই যে 1.5 কোটির অ্যামাউন্টটা, এটা থেকে নাকি মোহনবাগান টোটাল 15 লাখ করে প্রতি মাসে 10 মাস তাকে পাঠানোর কথা ছিল, সেইভাবেই পাঠানো হয়েছিল দিল্লি এফসিকে চুক্তি মাফিক। দিল্লি এফসির কথা ছিল সেটা আনোয়ার আলীকে পে করবে, এবং এখানে নাকি আনোয়ার আলীর টাকা কাট করে দেওয়া হয়েছে প্রায় 27.5 লক্ষ টাকা, সেটা নাকি আনোয়ার আলী রিসিভ করেনি এই ডিল থেকে। এটা হচ্ছে প্রথম ম্যাটার। সেকেন্ড ম্যাটার কি না, সেকেন্ড ম্যাটার হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের আপাতত ইস্যুস রয়েছে, এবং যে রুলটাকে সামনে রেখে
আনোয়ার আলী বা দিল্লি এফসি তারা চাইছে কন্ট্রাক্টটাকে বাতিল করতে, লোন কন্ট্রাক্টটাকে, সেটা মোহনবাগান মেনে নিচ্ছে না এবং তাদের যা কিছু ডকুমেন্টস রয়েছে সেটা নিয়ে তারা মুভ ফরওয়ার্ড করবে। এবং এর সাথে আরও একটা যে নতুন বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের এখানে একটা এন্ট্রি নিশ্চিতভাবেই হয়েছিল অনেক আগে থেকে, আমরা এটা জানি। যেদিনকে এটা প্রথম ব্রেক হয়ে আসে স্পোর্ট স্টারের তরফ থেকে, দ্য হিন্দু, নীলাদ্রি ভট্টাচার্য তিনি এটাকে ব্রেক করেন। তিনি জানিয়ে দেন যে হ্যাঁ, ইস্টবেঙ্গলের সাথে আনোয়ার বা দিল্লি এফসির একটা চুক্তি হয়েছে যেটা 5 বছর অবধি ভ্যালিড থাকবে, একটা পার্মানেন্ট ডিলে কিন্তু হচ্ছে। এবং সেটা পরে মার্কাসও জানিয়ে দেয় যে সমস্ত কিছু মিটে গেলে ইস্টবেঙ্গলে কিন্তু আনোয়ার আলী যাচ্ছে, পার্মানেন্ট ডিলে যাচ্ছে। এবং সেই যে ডিলের অ্যামাউন্টটা, এটা কালকে খেলনামের তরফ থেকে জানানো হয়। আবারও বলছি, এটা কতটা সত্যি বা মিথ্যে এটা যারা সেই ডকুমেন্টস সাইন করেছেন তারাই একমাত্র প্রমাণ করতে পারবেন। যদি সেটা ঠিক না হয় তাহলে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে যা কিছু করার আছে তারা করবেন, আর যদি ঠিক হয় তাহলে তো ঠিক আছে। ইস্টবেঙ্গল আনোয়ার আলীর পার্মানেন্ট ডিলের জন্য দিল্লি এফসিকে দেবে 3 কোটি টাকা এবং আনোয়ার আলীর বাৎসরিক স্যালারি হবে 3.5 কোটি টাকা, যেটা ইন্ডিয়ান ফুটবলে একটা রেকর্ড তৈরি করতে যাচ্ছে। যে একে তো এতটা হাই ট্রান্সফার ফি এবং তার সাথে একটা হাইয়েস্ট স্যালারি এভার, যেটা সমস্ত রেকর্ড ভেঙে দেবে, সেটা ইস্টবেঙ্গল করতে যাচ্ছে। এই নতুন দুটো বিষয় আমরা কালকে জানতে পারি এবং তারপরে যেটা হয় যে গোটা সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ান ফুটবলের তারা কিন্তু উত্তাল হয়ে যায়। সমস্ত জায়গা থেকে ফ্যানরা তারা বলতে শুরু করে যে এর মধ্যে সত্যি কী রয়েছে, মিথ্যে কী রয়েছে, ভাই জানাও। যারা যারা এখানে অথরিটিস রয়েছে, রঞ্জিত বাজাজ, উত্তর তোমাকে দিতে হবে, চুপ করে থাকলে হবে না, অ্যান্ড লটস অফ থিংস তখন চলতে থাকে। আজকে যেটা রেভ স্পোর্টসের রিপোর্ট বেরিয়েছে বা তাদের যে ইন্টারভিউ বাজাজের সাথে হয়েছে, তিনি পরিষ্কার জানিয়েছেন এই ধরনের কোনো ব্যাপার কিন্তু নেই। একে তো এই যে টাকা কমিয়ে দেওয়া বা টাকা কেটে একজনকে পেমেন্ট দেওয়া, আমি অন্য শব্দ ইউজ করতে চাইছি না, একটা তো এটিকেট বজায় রাখা দরকার। টাকাটা কেটে একটা প্লেয়ারকে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটেনি এবং যারা এটা ছড়াচ্ছে তাদের এগেনস্টে কেস হবে। আর তিনি এটাও জানিয়েছেন যে এখন এটা সাবজুডিশিয়াল ম্যাটার, লিগাল ম্যাটার, কোনো কিছু বলাটা একদমই উচিত না। যারা কনসার্ন অথরিটিস রয়েছেন তাদের সামনেই আমরা সবাই মিলেই বলবো, তারা এটা বিচার করবেন যে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে না হবে। যা বিচারে বেরিয়ে আসবে সেটা আমরা মেনে নেব বা পরবর্তী মুভ আমরা করব এবং অবশ্যই যারা মিথ্যে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে, এটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। পুরো ম্যাটারটা এখানে দাঁড়িয়ে রয়েছে। কথা এই কারণেই বললাম কারণ লাস্ট কয়েকদিন ধরে কমেন্ট আসছে আনোয়ার আলী রিলেটেড কিছু বলো, আনোয়ার আলীর ব্যাপারে তুমি কেন চুপ, মেসেজ আসছে আনোয়ার আলীর ব্যাপারে কেন কথা বলছো না। আমার মনে হলো যে আমার নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করা দরকার। আমি আগে ওপিনিয়ন দিইনি, এখনও ওপিনিয়ন দিচ্ছি না, ইন ফিউচার ওপিনিয়ন দেবো না যতক্ষণ না পিএসসির ভার্ডিক্ট বেরিয়ে আসছে। ব্যাস, এর বেশি আর আমার কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।